ফাঁসিতে ঝুলিয়ে 3 ধর্ষককে মৃত্যুদণ্ড দিল ইরান। রাজশাহীতে অস্ত্রের মুখে জিম্মি করে একযোগে 4 বাড়িতে ডাকাতি। জানাবো ইউনূস সরকারের নিরপেক্ষতায় প্রশ্নবিদ্ধ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশন চালু, যা বলছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফাঁসিতে ঝুলিয়ে 3 ধর্ষককে মৃত্যুদণ্ড দিল ইরান। ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে ওই 3 ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে বরাত দিয়ে এএফপি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত 3 ব্যক্তির সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে। স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আশিয়াবি বলেছেন, আজ সকালে উত্তরাঞ্চলীয় শহর গোরগানের একটি কারাগারে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি বলেন, 3 সদস্যের একটি চক্রের বিরুদ্ধে 3 নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে ওই 3 ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ইরানে হত্যা ও ধর্ষণকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান। রাজশাহীতে অস্ত্রের মুখে জিম্মি করে একযোগে 4 বাড়িতে ডাকাতি। রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম পদ্মা চরাঞ্চলের কালিদাসখালী এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এক রাতে 4 বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দিবাগত রাত 1:30 থেকে 3টার মধ্যে চর রাজাপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ডাকাতরা প্রায় 10 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনার 4 দিন আগে ওই এলাকায় 2টি বাজারে 5টি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, 20 থেকে 25 জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাত দল প্রথমে গ্রামের লতিফ মোল্লার বাড়িতে ঢুকে 1,10,000 টাকা, 8 আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, 10 আনি স্বর্ণের একটি চেইন এবং 2টি মোবাইল লুট করে নিয়ে যায়। এরপর তারা ইউনূস ব্যাপারীর বাড়ি থেকে নগদ 8,000 টাকা, 8 আনি স্বর্ণের একটি চেইন, রূপার নুপুর ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এর আগে ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে নগদ 25,000 টাকার একটি স্বর্ণের চেইন, 2টি রূপার বালা, 1 জোড়া নুপুর এবং 3টি মোবাইল ছিনিয়ে নেয়। সবশেষ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে হানা দিয়ে নগদ 5 লাখ টাকা, 2 ভরির 2টি স্বর্ণের চেইন, 4 আনি ওজনের 2টি স্বর্ণের আংটি, 1 ভরির একটি কানের দুল ও একটি মোবাইল ফোন লুট করে নেয়। এরপর ডাকাত দল বাড়িগুলোর আসবাবপত্র তছনছ করে পালিয়ে যায়। ভুক্তভোগী লতিফ মোল্লা বলেন, ডাকাতরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে এসেছিল। 4টি বাড়ি একে একে লুট করে প্রায় 10 লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। চরের মানুষের এক একটা পরিবার এক একটা উঁচু ভিটায় বসবাস করে। এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে মসজিদের মাইকে মানুষ জড়ো করা হয়, কিন্তু গভীর রাত হওয়ায় সেটি সম্ভব হয়নি। ইউনূস সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। গণঅভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশ 3 দিন সরকারবিহীন থাকার পর দলমত নির্বিশেষে বিপুল সমর্থন নিয়ে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এ সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। জনগণ আশা করেছিল হাসিনার ভেঙে দেওয়া রাষ্ট্র কাঠামো এবং তলানিতে নিয়ে যাওয়া অর্থনীতিকে দ্রুত মেরামত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এমন একটি নির্বাচন উপহার দেবেন যা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তর্বর্তী সরকারের 1 বছর হয়ে গেলেও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও অর্থনীতির উন্নয়ন তো হয়নি, উল্টো নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশকে গণতান্ত্রিক পথে যাত্রা করানোর কাঙ্ক্ষিত নির্বাচনের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। জনগণ দেখেছে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই ইউনূস সরকার জামায়াত ইসলামী এবং গত ফেব্রুয়ারি নবগঠিত এনসিপির খপ্পরে পড়ে গেছে। অন্তর্বর্তী সরকার যেদিন গঠিত হয় সেদিনই জমিয়াতে আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন, এ সরকার আমাদের অনেক প্রভাব রয়েছে। পরবর্তীতে তার এই কথার প্রতিফলন প্রশাসনের সর্বত্র দেখা গেছে। দলটি শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ব্যাংক, মাদ্রাসা, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ভিসি সহ প্রশাসনের সর্বত্র নিজের লোকদের বসিয়ে এক ধরনের দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছেন।
এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তী সরকারও নিঃশুভ থেকে তা প্রশ্রয় দিয়েছে। অন্যদিকে নবগঠিত এনসিপিকে মানুষ সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত কিংস পার্টি হিসেবে অভিহিত করেছে। এ দলের নেতারা যা বলেছে বা বলছে সরকার তা বাস্তবায়ন করার দায়িত্ব বলে মনে করছেন এবং করছে। দেখা যাচ্ছে সরকার জামায়াত ইসলামী ও এনসিপিকে তার পেছনের রাজনৈতিক শক্তি বলে গণ্য করছে। এই শক্তি বলে সরকারের মধ্যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার প্রবণতা লক্ষণীয় হয়ে উঠেছে। তাকে ক্ষমতায় মজায় পেয়ে বসেছে। কিভাবে নির্বাচন পেছানো যায় এ নিয়ে টালবাহানা শুরু করেছে। কৌশল হিসেবে নির্বাচনকে কম বেশি সংস্কারের মধ্যে ফেলে দিয়েছে। বিএনপি বারবার দ্রুত নির্বাচনের কথা বললেও তা আমলে নিচ্ছে না, বরং প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়ে অনেকটা বিরক্ত হয়ে বলেছিলেন শুধু একটি দলই নির্বাচন চায়। তার এ কথা থেকে সরকারের নির্বাচনের প্রতি অনীহার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে সরকারের সাথে সুর মিলিয়ে জামায়াত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে ঘোষণা দেয়। এর অর্থ দ্বারা সংস্কার করতে যদি বছরের পর বছর চলে যায় তাতেও তাদের কোনো সমস্যা নেই। এর কারণ হচ্ছে ক্ষমতা উপভোগ করা। পর্যবেক্ষকদের মতে সরকার জামায়াত ইসলামী ও এনসিপি ক্ষমতা উপভোগ করছে। এই পরিস্থিতিতে নির্বাচন যত দেরিতে হবে ততই তাদের লাভ হবে। জামায়াত ইসলামী ও এনসিপির প্রতি পক্ষপাতিত্ব দেখানোর প্রবণতা ও প্রশ্রয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির কোনো কথাই সে আমলে নিচ্ছে না, সে বিএনপির ওপর নাখোশ। এর কারণ দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করেছে। ইতোমধ্যে বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছে। গত শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে সরকারের উদ্দেশ্যে বলেছেন, আপনারা দেশের একটি দলকে রেখেছেন কোলে, আরেকটি দলকে রেখেছেন কাঁধে। সরকারের নিরপেক্ষতা নিয়ে শুধু বিএনপি বলছে না, দেশের অন্যান্য দল, সচেতন মহল থেকে শুরু করে বিদেশি পত্রপত্রিকাও বলছে। গত 15 জুলাই যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের পক্ষপাত দুষ্টতার কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে জামায়াত ইসলামী ও এনসিপি সংস্কার ছাড়া নির্বাচন চায় না এবং সরকারেরও এতে সায় রয়েছে। এনসিপি জামায়াত ইসলামীর পথ অনুসরণ করছে। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র উন্নয়ন রক্ষা করতে গিয়ে মারাত্মক প্রত্যাশার চাপের মধ্যে পড়েছে। নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকারের পক্ষে এই চাপ সামলানো অত্যন্ত কঠিন। অন্যদিকে ডক্টর ইউনূস সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করছেন। ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী প্রধানের নির্বাচন চাওয়াকেও তিনি পছন্দ করছেন না। প্রতিবেদনে বলা হয়, 1 বছর পর ইউনূস সরকার রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো সহ দেশে স্থিতিশীলতা আনতে পারেনি বলার অপেক্ষা রাখে না অন্তর্বর্তী সরকার দেশের এই পরিস্থিতি আমলে নিচ্ছে না। অনেকটা বালিতে মুখ বুজে ঝড় উপেক্ষার নীতি নিয়ে চলছে। ইতোমধ্যে সরকারের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। এগুলোর মধ্যে সত্যতা রয়েছে। এতে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজে ব্যাপক ধস নেমেছে এবং তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। এই ইমেজ রক্ষা হতে পারে তার প্রতিশ্রুত ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে, তবে সেদিকে সরকারের মনোযোগ আছে বলে মনে হয় না। সে সংস্কারকে আঁকড়ে ধরে জামায়াত ইসলামী, এনসিপির দাবি অনুযায়ী নির্বাচন পিছিয়ে দিতে চায়। সংস্কার কার্যক্রম চলছে এবং বিএনপি সহ সব দলের সাথে ম্যারাথন বৈঠক চলছে। এতে অনেক ক্ষেত্রেই দলগুলো একমত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মতদ্বৈততা সৃষ্টি হয়েছে। বিদেশি নাগরিক হিসেবে পরিচিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ চেষ্টা করছেন দলগুলোর মধ্যে পুরোপুরি ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে। বলা নিষ্প্রয়োজন, সব বিষয়ে সকলে একমত পোষণ করবে, এটা আশা করা বাতুলতা। যদি জোর করে বা ব্লেম গেম দিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাহলে মতভিন্নতা, পরমত সহিংসতা এবং পারস্পরিক সহাবস্থান এবং শ্রদ্ধা বলে কিছু থাকে না। এটা গণতন্ত্রের পরিপন্থী। একে অন্যকে ছাড় দিয়ে চলায় গণতন্ত্রের সৌন্দর্য। এখানে জোর জবরদস্তি বা গড়তুমির কোনো জায়গা নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন যে সবাইকে একমত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, পর্যবেক্ষকরা একে নির্বাচন বিলম্ব করার কূটকৌশল বলে মনে করছেন। সন্দেহ নেই অন্তর্বর্তী সরকার দেশের সবচেয়ে বড় দল বিএনপিকে অপছন্দ করছে, অথচ সরকারের শুরু থেকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং করছে বিএনপি। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার প্রভু মোদির যৌথ প্রযোজনায় দাবি দেওয়ার নামে একের পর এক যে আন্দোলন শুরু করে, তখন বিএনপি নেতাকর্মীরা তা দমাতে সহযোগিতা করেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্ব্যর্থহীনভাবে এ সরকারকে সহযোগিতা করতে হবে বলে সমর্থন দিয়েছেন এবং নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। বাস্তবতা হচ্ছে, বিএনপি যদি সরকারকে সহযোগিতা না করত তাহলে সরকারের পক্ষে এতদিন টিকে থাকা কঠিন হয়ে পড়ত। এই 1 বছরে বিএনপির প্রতি সরকারের বিরূপ ও নাখোশ মনোভাব পোষণ সত্ত্বেও সে উদারতার পরিচয় দিয়ে ছাড় দিচ্ছে। তা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেয়নি। হামলা, মামলা, গুম, খুন, গুলি উপেক্ষা করে দলটি 1.5 দশকের বেশি সময় ধরে আন্দোলন, সংগ্রাম ও সমাবেশ করে গেছে।
অন্তর্বর্তী সরকার অন্য দলের প্রতি পক্ষপাতদুষ্ট হওয়া এবং বিএনপির দাবির প্রতি ভ্রুক্ষেপ না করা সত্ত্বেও দলটি ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। সরকার তার কোনো মূল্যায়ন করছে বলে প্রতীয়মান হচ্ছে না। বিএনপির এই ধৈর্য ধারণকে যদি সরকার দুর্বলতা ভাবে তাহলে তা হবে বড় ধরনের ভুল। অন্তর্বর্তী সরকার যে নির্বাচন সহজে দিতে চাচ্ছে না এবং যতটা সম্ভব বিলম্ব করতে চাচ্ছে তা তার আচরণ ও ধীরালয়ের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। এক্ষেত্রে সরকার সংস্কারকে উসিলা হিসেবে নিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নিয়ে সরকারের যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা তা নিয়ে দেখা যাচ্ছে না, বরং তার পৃষ্ঠপোষকতা পাওয়া দুটি রাজনৈতিক দলের কথা মতো দেশে অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রবণতা দেখাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার আগে এ সরকার তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হবে। সে সময় নিয়মিত রুটিন কাজ করা ছাড়া তার কিছু করার থাকবে না। অথচ সে সরকারের পরিণত হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা তার কোনো আলামত পরিদৃষ্ট হচ্ছে না। তার মধ্যে করছি মনোভাব দেখা যাচ্ছে। সরকার দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হচ্ছে এবং স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হওয়া একমাত্র পথ যে দ্রুত নির্বাচন আয়োজন করা, সেদিকেও তার তেমন মন নেই। সঙ্গত কারণে প্রশ্ন উঠেছে, সরকার দেশকে কোথায় নিয়ে যেতে চাইছে। আমরা মনে করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নিজের ইমেজ ও নিরপেক্ষতা ধরে রেখে এবং ডান বাম কোনো দিকে না তাকিয়ে তার কথা মতো একটি ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের দিকে দ্রুত অগ্রসর হওয়া। এর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।